হ্যাঁ, তাহলে এই সেটটা আজকে দেখি। তাহলে এইটা কী আছে, দিস ইজ হাইড্রোনিউমোথোরাক্স। সো দিস ইজ হাইড্রোনিউমোথোরাক্স, মানে হাইড্রো কম্পাউন্ড আছে, একটা ওয়াট ফ্লুইড কম্পাউন্ড আছে, নিউমোথোরাক্স। তাহলে কেন বলছি, বিকজ দেয়ার ইজ ডেফিনেট এয়ার ফ্লুইড লেভেল। সো ডেফিনেট এয়ার ফ্লুইড লেভেল মানে স্ট্রেট লাইন আছে, ওই জন্য আমি এটাকে হাইড্রোকেফালাইজ বলি। তাহলে আইডেন্টিফাইজিং স্কায়াগ্রাম হচ্ছে হাইড্রোনিউমোথোরাক্স, তার ফেভারে পয়েন্ট হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল আছে, এয়ার ফ্লুইড লেভেল আছে। আর হচ্ছে লেফট সাইডেড হ্যাঁ লেফট সাইডেড প্লুরাল এফিউশন আছে, লেফট প্লুরাল এফিউশন উইথ এয়ার ফ্লুইড লেভেল। সো দিস ইজ দ্য ডায়াগনোসিস হাইড্রোনিউমোথোরাক্স। ঠিক আছে, মেনশন ফিউ কজেস, প্রিফার্ড ম্যানেজমেন্ট, আইসি রিপ্লেসমেন্ট। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এই হাইড্রোনিউমোথোরাক্স, তাহলে টপিক আমাদের কি, টপিক ইজ প্লুরাল এফিউশন। Pleural effusion is itself a topic and also a case in the final year, final exam. So pleural effusionটা আমরা যদি এইটুকু থিওরি আমার মধ্যে জানলে ইভ্যালুয়েশনটা আমার একদম ইজি হবে, পরীক্ষার খাতায় নোট লিখতেও সুবিধা হবে। তাহলে অ্যাপ্রোচ টু প্লুরাল এফিউশন, ধর একটা প্লুরাল এফিউশন তোর কাছে কেস এসছে, তাহলে সেক্ষেত্রে তার ক্লিনিক্যাল ফাইন্ডিং কী হবে? ক্লিনিক্যাল ফাইন্ডিং হচ্ছে হেভিনেস অফ চেস্ট, ডিক্রিজড মুভমেন্ট, যেগুলো আমরা এক্সামিনেশনে পড়েছি, হেভিনেস অফ চেস্ট, ডিক্রিজড মুভমেন্ট, প্লুরাইটিক কাইন্ড অফ চেস্ট পেন। হ্যাঁ, একটা কনসেপ্ট হচ্ছে ওয়ান্স দেয়ার ইজ প্লুরিজি দেন, মানে প্লুরাল ইনফরমেশন আছে ততক্ষণ হচ্ছে চেস্ট পেন হবে, বাট ওয়ান্স পেশেন্ট হ্যাজ ডেভেলপড ইফিউশন, তাহলে তখন চেস্ট পেন কিন্তু কমে যাবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে প্লুরাল ইফিউশন ডেভেলপ করলে চেস্ট পেনটা কমে যাবে। তাহলে হেভিনেস অফ চেস্ট, শর্টনেস অফ ব্রেথ, এগুলো হবে। দিস উইল বি ক্লিনিক্যাল ফিচার। তাহলে এক্সামিনেশন ফাইন্ডিংয়ে ওগুলো যা অস্কালটেটরি, এই ফাইন্ডিংয়ে ব্রেথ সাউন্ড ডিমিনিশড হবে, তারপর হচ্ছে পারকাশনে স্টোনি ডালনেস হবে, ওগুলো সব তোরা লিখে দিবি, ঠিক আছে? তাহলে ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন ফাইন্ডিং, ওগুলো লিখে দিবি। তাহলে অ্যাপ্রোচ টু প্লুরাল ইফিউশনটা আমরা আজকে দেখে নিই। তাহলে অ্যাপ্রোচ টু প্লুরাল ইফিউশন হচ্ছে, প্রথমে ইফিউশন আসলে হাউ উইল আই ম্যানেজ, ইউ সেন্ড, যে বলেছি শরীরে মানে বডিতে যে কোনো জায়গায় ফ্লুইড অ্যাকুমুলেশন হলে ইউ অলওয়েজ সেন্ড সেল টাইপ, সেল কাউন্ট, আর হচ্ছে কী পাঠাতে হবে, সুগার পাঠাতে হবে, এলডিএইচ, অ্যালবুমিন বা প্রোটিন, রাইট, অ্যালবুমিন বা প্রোটিন। তাহলে এইটা একদম এক লাইনে মুখস্থ করে না, সেল টাইপ, সেল কাউন্ট, সুগার, এলডিএইচ, প্রোটিন, সুগার, তার সাথে হচ্ছে কালচার সেন্সিটিভিটি, ডেফিনেটলি কালচার সেন্সিটিভ পাঠাতে হবে। আর হচ্ছে টিভির জন্য কী পাঠাতে হবে, টিভির জন্য এডিএ লেভেল পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে এই কটা ইনভেস্টিগেশন আমি অবশ্যই পাঠিয়ে দেবো, আর অলসো সেল টাইপের মধ্যে চলে আসবে যদি ইফ ইউ আর সাসপেক্টিং ম্যালিগনেন্সি, অলসো এম সেল ব্লক, মানে ম্যালিগনেন্ট সেল ব্লক স্টাডিও পাঠাতে হবে। তাহলে এই কটা ইজি ইনভেস্টিগেশন এটা পাঠিয়ে দিলাম। এবার ইউ বেসড অন লাইটস ক্রাইটেরিয়া ইউ ডিফাইন আইদার ইট ইজ এক্সুডেটিভ অর ইট ইজ ট্রান্সুডেটিভ, রাইট? তাহলে লাইটস ক্রাইটেরিয়াটা কী ছিল? ভেরি কুইকলি, লাইটস ক্রাইটেরিয়া সবাইকে জানতেই হবে, ইট ইজ আ মাস্ট নো। তাহলে হচ্ছে প্লুরাল ফ্লুইড প্রোটিন বাই সেরাম প্রোটিন যদি মোর দ্যান 0.5 হয়, আর হচ্ছে প্লুরাল ফ্লুইড এলডিএইচ, সেরাম এলডিএইচ মোর দ্যান 0.6 হয়, প্লুরাল ফ্লুইড এলডিএইচ ইজ মোর দ্যান 2/3 অফ আপার নর্মাল লিমিট অফ সেরাম এলডিএইচ। এই তিনটে যদি পজিটিভ থাকে তাহলে হচ্ছে এক্সুডেটিভ, আর যদি না থাকে তাহলে ট্রান্সুডেটিভ। তাহলে আগেই আমি এইগুলো করে তাহলে এলডিএইচ পাঠাতে লাগছে আমার, ঠিক আছে, প্রোটিন পাঠাতে লাগছে, ওই জন্য আমাকে এই ইনভেস্টিগেশনগুলো সবকটা করে নিতে হবে। তাহলে এগুলো করে আমি ট্রান্সুডেটিভ করে নিলাম। ট্রান্সুডেটিভ হলে কজ কী হতে পারে? আইদার ইট ইজ নেফ্রোটিক সিন্ড্রোম, আইদার ইট ইজ সিরোসিস অর হার্ট ফেলিয়ার। তাহলে ইউ ম্যানেজ অ্যাকর্ডিংলি, রাইট? যদি এক্সুডেটিভ হয়, এবার ওয়ান্স ইট ইজ এক্সুডেটিভ মানে then you see pleural fluid glucose level. If pleural fluid glucose level is less than 60, then only 3 differential diagnoses Harrison is telling you. That is either it is bacterial infection, or it is malignancy, or it is rheumatic heart disease. Sorry, rheumatic heart disease. Rheumatoid arthritis. তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাহলে আমি কালচার সেন্সিটিভিটি করেই পেয়ে যাবো, বা গ্রাম স্টেন, জেডেন স্টেন, এগুলো করে পাবো, ঠিক আছে, প্লুরাল ফ্লুইডে। যদি ম্যালিগনেন্সি হয়, অ্যাগেন আই হ্যাভ অলরেডি সেন্ড দ্য এম সেল ব্লক, অ্যান্ড অলসো এলডিএইচ উইল রাইজ, ম্যালিগনেন্সিতে বলেছি এলডিএইচ উইল রাইজ, অ্যান্ড রিউমাটয়েড আর্থারাইটিস যদি হয় তাহলে প্লুরাল ফ্লুইডের রিউমাটয়েড ফ্যাক্টর পাঠাতে যেতে পারে। তাহলে এখানে অ্যাডিশনালি একটা অ্যাড হলো, রিউমাটয়েড আর্থারাইটিসে প্লুরাল ফ্লুইডের রিউমাটয়েড ফ্যাক্টর লেভেলটা চেক করা হলো। যদি গ্লুকোজ লেস দ্যান 60 হয়, ধর এটা দিয়ে কোনো ডায়াগনোসিস আসছে না, নো ডায়াগনোসিস, দেন ইউ রুল আউট পালমোনারি এম্বলিজম বাই
CT pulmonary angiography. CT pulmonary angiography is the investigation of choice for pleural পালমোনারি এম্বলিজম। তাহলে সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি করব, সেটা করে আমি পালমোনারি এম্বলিজম রুল আউট করব। সেটা করেও যদি ডায়াগনোসিস না আসে, ধর নো ডায়াগনোসিস, দেন ইউ ফাইনালি ডু বায়োপসি, প্লুরাল বায়োপসি। সেটা আমরা সব জায়গায় জানি, সার্জারিতেও পড়েছি, কোনো কিছু ডায়াগনোসিস না হলে ফাইনালি বায়োপসি। তাহলে অ্যাপ্রোচ একদম ইজি। তোর ইনভেস্টিগেশন প্রথমে পাঠা, দেন ইউ ডিফাইন আইদার ট্রান্সুরেটিভ অর এক্সুরেটিভ। ইফ ইজ এ ট্রান্সুরেটিভ, then nephrotic syndrome, cirrhosis, heart failure. যদি exudative হয়, then you see if pleural fluid glucose is less than 60 or not. If less than 60, only 3 differential diagnoses, either bacterial infection or it is malignancy or it is rheumatoid arthritis. যদি rheumatoid arthritis সাসপেক্ট করি, তাহলে অ্যাডিশনালি আমি pleural fluid rheumatoid ফ্যাক্টরটা পাঠাবো, রাইট। আর যদি নো ডায়াগনোসিস হয় এর থেকে, তাহলে আমি পালমোনারি এম্বলিজমটা রুল আউট করবো বাই সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি। ইফ স্টিল নো ডায়াগনোসিস, দেন আই উইল গো ফর pleural biopsy. So this is the approach to a case of pleural effusion. ঠিক আছে, তাহলে পরীক্ষায় আমি একদম ভালো করে লিখতে পারবো। পরীক্ষা ইউ আনসার কীভাবে লেখে, আনসার আমি বলেছিলাম ইন্ট্রোডাকশন, দেন ফলোড বাই এপিডেমিওলজি। এপিডেমিওলজি মানে মেল না ফিমেল, বেশি না কম, না জানলেও কিছু যায় আসে না। তাহলে ইন্ট্রোডাকশন, যেখানে এপিডেমিওলজি ইম্পর্টেন্ট, যেখানে সে এপিডেমিওলজি দিবি। দেন ক্লিনিক্যাল ফিচার, দেন ল্যাব ইনভেস্টিগেশন, দেন ল্যাব ইনভেস্টিগেশন, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, ল্যাব ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোগনোসিস, লাস্টলি প্রোগনোসিস। যদি কিছু ডিজিজের প্রোগনোসিস জানলে ভালো, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য প্যাটার্ন অফ রাইটিং এনি আনসার। তাহলে এই প্যাটার্নে আনসার লিখবে। তাহলে এই পুরো এই টপিকটা ডিসকাস হয়ে গেল। তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ এন্ডোট্রেকিয়াল টিউব, এন্ডোট্রেকিয়াল নট ট্র্যাকিওস্টোমি টিউব কিন্তু নয়, দিস ইজ এন্ডোট্রেকিয়াল টিউব, রাইট। তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ অফ কাফ, এই কাফটার ইউজ কি? ইউজ অফ কাফ ইজ to retain its position in the trachea, মানে হচ্ছে ধর এই ট্রেকিয়াটা আছে, এখানে ক্যারিনার এখানে ভাগ হচ্ছে, তাহলে এন্ডোট্রেকিয়াল টিউবটা মোটামুটি এরম জায়গায় থাকে, এরমভাবে থাকে, রাইট। তাহলে এন্ডোট্রেকিয়াল টিউবটা এভাবে থাকে। তাহলে এই জায়গায় যে থাকবে, তার জন্য এখানে একটা কাফ থাকে। তো কাফের ফাংশন হচ্ছে টু রিটেন ইটস পজিশন। আর হোয়াট ইজ দ্য ইউজ অফ পোর্ট মার্ক? এই পোর্টটা দিয়ে হাওয়া ঢুকিয়ে কাফটা ইনফ্লেট করা হয়। তাহলে এই পোর্টটা দিয়ে হাওয়া ঢুকিয়ে টু ইনফ্লেট দ্য কাফ, এই পোর্টটা ইউজ করা হয়। আর মেনশন ইউজ হচ্ছে ওই কোনো পেশেন্টের ভেন্টিলেশনের প্রয়োজন হলে সেখানে ইউজ করা হবে। তো হোয়াট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দের ইজ সামথিং কল্ড অ্যাজ মার্ফিজ আই এখানে থাকে। সেটা কেন? টু ফেসিলিটেট ডাবল লাং ভেন্টিলেশন। দেখ, এখানে যদি হাওয়া এসে এই ওপেনিংটা দিয়ে এই লাঙে যাবে, আর এই ওপেনিংটা দিয়ে এই লাঙে যাবে, টু ফেসিলিটেট ডাবল লাং ইন ভেন্টিলেশন। সো দের ইজ অ্যানাদার ওপেনিং হিয়ার। সো একটা ওপেনিংতে এরমভাবে থাকে, আর একটা ওপেনিং সাইড ওপেনিং থাকে। তাহলে একটা দিয়ে এদিকে যাবে, একটা দিয়ে এদিকে যাবে, রাইট। তাহলে দিস ইজ এন্ডোট্রেকিয়াল টিউব, একদম ইজি, কিছু হামুরি কিছু নেই এটার মধ্যে। তারপরে দিস ইজ এটা কি তাহলে অ্যাগেন ইউ সি দ্য রিদম স্ট্রিপ দেখ, এটা একটা আর, এটা আর, তাহলে আর গ্যাপ কত কম, মানে ডেফিনেটলি ট্যাকিকার্ডিয়া চলছে। ট্যাকিকার্ডিয়ার অ্যাপ্রোচে আমরা কী পড়েছিলাম? যদি কিউআরএস, ফার্স্ট ইউ লুক দ্য কিউআরএস, ইফ কিউআরএস ইজ হোয়াইট, দেন ইট ইজ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, রাইট। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া একটাই ডায়াগনোসিস, ও আমাকে ঝামেলা কিছু নেই। তাহলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া শুধু বললে হবে না, যদি কিউআরএস কমপ্লেক্সগুলো একই রকম দেখতে হয়, তাহলে দিস ইজ মোনোমরফিক ভিটি, একই রকম মোনোমরফিক। ইফ ইট ইজ অন্যরা একটা এরকম হচ্ছে, একটা ওরকম হচ্ছে, এরকম যদি হয়, অথবা ধর এরকম হচ্ছে, টর্সের ডিপয়েন্টিস এরকম হয়, তাহলে এরকম যদি হয়, তাহলে দিস ইজ কল্ড অ্যাজ পলিমরফিক ভিটি। তাহলে মোনোমরফিক না পলিমরফিক আমাকে স্পেসিফাই করতে হবে। সো দিস ইজ মোনোমরফিক ভিটি। কেন বললাম সেটাও বলে দিলাম। তো অ্যাপ্রোচ, হ্যাঁ, এবার হচ্ছে ভিটি, ধর ভিটির ওপর আমার কিছু জানতে হবে। ধর ভিটিটা কেন হচ্ছে, ওয়াই ভিটি অকার্স। ধর তোর কিচ্ছু জানিস কিছু মনে পড়ছে না, দেন ইউ রিমেম্বার দ্য চ্যাপ্টার্স ইন কার্ডিওলজি। দেখ, প্রথমে আমি কি পড়েছিলাম, মানে কমন চ্যাপ্টার্স, মানে ধর ইস্কেমিক হার্ট ডিজিজ পড়েছিলাম, কার্ডিওমায়োপ্যাথি পড়ি, আমরা একটা ইনফেকশন পড়ি, এনি ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি পড়ি, আর কনজেনাইটাল কজ। যেমন ধর ইস্কেমিক হার্ট ডিজিজ মানে মায়োকার্ডিয়াল ইনফাকশনের জন্য ভিটি হতে পারে, আর নিজেই লিখে দিতে পারবি। যেমন ধর ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথির জন্য হতে পারে, কার্ডিওমায়োপ্যাথির জন্য ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, সব লিখে দিবি। তারপর হচ্ছে এটা কি বললাম, ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটির জন্য, যেমন হচ্ছে এনি ধর কিছু মনে পড়ছে না, দেন ইউ অলসো ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি বলে ছেড়ে দিবি। তাহলে
যেমন ধর হাইপোক্যালিমিয়া, হাইপার ক্যালিমিয়া, তারপর হচ্ছে হাইপার ক্যালসিমিয়া, এনিথিং, তাহলে এরকমভাবে লিখে দিবি। আর হচ্ছে কনজেনিটাল কন্ডিশন মানে হচ্ছে লং কিউটি সিনড্রোমস, লং কিউটি সিনড্রোমস। সো একদম ইজি, ঠিক আছে। তাহলে এনি ইনফেকশনস লাইক কী কী ইনফেকশন হতে পারে, যেমন ধর চাগাস ডিজিজ, তারপর হচ্ছে আরও ইনফেকশনস উইচ আর কজিং অ্যাকচুয়ালি মায়োকার্ডাইটিস। তাহলে মায়োকার্ডাইটিসের যে যে ইনফেকশনগুলো আমরা পড়ি, যেমন ভাইরাল ইনফেকশন কক্সাকি, তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন ডিপথেরিয়া, তারপর হচ্ছে ট্রিপনোজোমা ক্রুজি, তারপর হচ্ছে চাগাস ডিজিজ, এগুলোর জন্য হতে পারে। তাহলে যদি কিছু মনেও নাও থাকে, অ্যাগেন আমি বলেছিলাম ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্যারাসিটিক, এভাবে আমি ভাবতে। তাহলে মায়োকার্ডাইটিস, তারপর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন, কার্ডিওমায়োপ্যাথি অ্যান্ড কনজেনিটাল কন্ডিশন লাইক লং কিউটি, অল দিস আর এতগুলো কজ আমি কিছু না জেনেও ভাবতে পারবো, অল জাস্ট ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য চ্যাপ্টার্স, ঠিক আছে। তাহলে এটা ভেবে আমি ভিটির কজগুলো মোটামুটি জানলাম। আর না জানলেও কিছু না, পরীক্ষায় আমার আই ডোন্ট থিঙ্ক ভিটি আসে কি না জানি না, আমি আমাদের সম্বন্ধে সব দিত না। সো ভিটি ম্যানেজমেন্ট কী করে করবো? ম্যানেজমেন্ট, ইউ সি ইফ পেশেন্ট ইজ ভাইটালি স্টেবল or vitally unstable. Usually VT patients are always vitally unstable. If vitally unstable, then you give cardiogenic, then you give shock, DC shock. তাহলে মোটামুটি 200 জুলি দিতে হবে, রাইট। যদি ভাইটালি আনস্টেবল হয় দেন ইউ গিভ ডিসি শক। যদি কোনো কারণে স্টেবল হয় দেন ইউ গিভ অ্যামিউডারোন ইজ আ ড্রাগ অফ চয়েস, রাইট। তাহলে অ্যামিউডারোন ইজ আ ড্রাগ অফ চয়েস আর ডিসি শক দিতে হবে। তাহলে এটা হলো। এবার হচ্ছে ধর কোনো পেশেন্টের আরেকটা এর সাথে অ্যাডিশনালি একটা জিনিস লিখতে হয়, ম্যানেজমেন্টের এটা লিখলি ভাইটালি স্টেবল না আনস্টেবল, একটা লিখতে হয় যে পালসলেস ভিটি। ধর একটা বাসে তুই ট্রাভেল করছি, হঠাৎ করে একটা পেশেন্ট আনকনসিয়াস হয়ে গেলো, সো পালসলেস ভিটি ইজ ওয়ান অফ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে আমাকে সেখানে হচ্ছে ওই এটিএলএস গাইডলাইন অনুযায়ী আমাকে করতে হবে, মানে ইউ স্টার্ট সিপিআর অ্যান্ড ইউ গিভ অ্যাড্রিনালিন ইঞ্জেকশন অ্যান্ড শক, তাহলে এই এটিএলএস প্রোটোকলে যেই জিনিসটা মনে রাখতে হয়, ডেফিনেটলি ইউ আর স্টার্টিং সিপিআর, বাট injection adrenaline is to be given after second shock, এই একটা দুটো লাইনই মনে রাখবি। অ্যান্ড ইঞ্জেকশন অ্যামিউডারোন গিভেন আফটার থার্ড শক। তাহলে সিপিআর করলাম, 2 মিনিট দেখলাম হচ্ছে না, আবার আমি শক দিলাম, এরমভাবে। তাহলে আফটার সেকেন্ড শক ইউ গিভ ইঞ্জেকশন অ্যাড্রিনালিন অ্যান্ড আফটার থার্ড শক ইউ গিভ ইঞ্জেকশন অ্যামিউডারোন। তাহলে তুই চারটা একবার দেখে নিবি, ঠিক এইটাই লেখা আছে, ঠিক আছে। চারটের মধ্যে এটাই ফলো করা আছে। তাহলে এই লাইনটা মনে রাখলেই হয়, তাহলে ইউ স্টার্ট সিপিআর অ্যান্ড ইউ গিভ ডিসি শক, আফটার সেকেন্ড শক ইউ গিভ অ্যাড্রিনালিন, আফটার থার্ড শক ইউ গিভ অ্যামিউডারোন, রাইট। তাহলে ডিসি শক পুরোটা মানে ভিটি পুরোটা আমরা মোটামুটি জেনে নিলাম। ভিটি একটা পেশেন্ট স্টেবল না আনস্টেবল সেই অনুযায়ী লিখবি, আর হচ্ছে পালসলেস ভিটির একটা আলাদা করে ম্যানেজমেন্ট লিখে দিলে ভালো। হোয়াট ইজ দ্য নর্মাল ডিউরেশন অফ কিউআরএস? নর্মাল ডিউরেশন লেস দ্যান 3 স্মল স্কোয়ার, মানে হচ্ছে 120 মিলিসেকেন্ডের কম, দ্যাট ইজ দ্য নর্মাল ডিউরেশন। হোয়াট ইজ দ্য প্রেফার্ড ড্রাগ ইন ম্যানেজমেন্ট? বলে দিয়েছি অ্যামিউডারোনের সাইড এফেক্ট মনে হয় জিজ্ঞেস করেছিল, ওই কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দিয়েছিল। অ্যামিউডারোনের সাইড এফেক্ট হচ্ছে যেমন ধর হাইপোথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম, তারপর স্মার্ট কালার পিগমেন্টেশন, এরকম অনেক কিছু সাইড এফেক্ট আছে, যাই হোক লিখে দিবি। তাহলে এই 3টে হয়ে গেল। আচ্ছা, এবার এইটা কি? এইটা দিস ইজ দ্য ভেন্ট্রিকেলস আর ডায়ালেটেড, ডেফিনেটলি ভেন্ট্রিকেলস আর ডায়ালেটেড। তাহলে এটা দিস ইজ হাইড্রোকেফালাস, সো হাইড্রোকেফালাস বিকজ ভেন্ট্রিকেলস আর ডায়ালেটেড, সো আইডেন্টিফাই হচ্ছে হাইড্রোকেফালাস হলো। তাহলে হচ্ছে এখানে কি জিজ্ঞেস করেছে? টু মেনশন টু কজেস, ঠিক আছে। এবার হচ্ছে দেখ, আমার হচ্ছে অ্যানাটমিটা আমরা এখান থেকে বুঝে গেলে, মানে জানিস তোরা, মানে স্টিল আমি একটু ডিসকাস করে নিচ্ছি। দিজ আর দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেল, এটা এটা থার্ড ভেন্ট্রিকেল, সো এটা স্ট্রাকচার। তাহলে দিজ আর টু ল্যাটারাল ভেন্ট্রিকেল। তাহলে এটা কি? foramen of Monro. This is third ventricle, right? So this is aqueduct of Sylvius. So this is fourth ventricle. তাহলে foramen of Monro কাকে কানেক্ট করছে, aqueduct of Sylvius কাকে করছে, একটা ছবি দেখে সব মনে থাকবে, রাইট। তারপর হচ্ছে এই জায়গাটায় ফোর্থ ভেন্ট্রিকেলের নিচের এই জায়গাটা কি আছে?
মাঝখানে আছে ফোরামেন অফ মেজেন্ডি অ্যান্ড দুপাশে আছে হচ্ছে ফোরামেন অফ লাস্কা। তা ফোরামেন অফ লাস্কা হচ্ছে দুপাশে, ফোরামেন অফ লাস্কা অ্যান্ড দিস ইজ ফোরামেন অফ মেজেন্ডি, রাইট। তাহলে ফোর্থ ভেন্ট্রিকেলের নিচে এগুলো আছে, তাহলে এটা হলো। তাহলে তারপরে ফোর্থ ভেন্ট্রিকেলের নিচে কী থাকছে, তারপরে বেজাল সিস্টার্ন, বেজাল সিস্টার্ন, দেন সাব অ্যারাকনয়েড স্পেস, দেন অ্যারাকনয়েড ভিলাই, অ্যারাকনয়েড villi. So this is the basically CSF production and absorption. তাহলে CSF এই মোটা ল্যাটারাল ভেন্ট্রিকেল এইসব ভেন্ট্রিকেলগুলোতে তৈরি হচ্ছে, ফোরামেন অফ মনরো এই দুটো কানেক্ট করছে, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস থার্ড অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকেল কানেক্ট করছে, ফোর্থ ভেন্ট্রিকেলের সাথে বিজাল সিস্টেমকে নিচে কে কানেক্ট করছে, ফোরামেন অফ মনরো অ্যান্ড ফোরামেন অফ লাস্কা। সো অ্যাবসোলুটলি ইজি। এবার হচ্ছে we are discussing the topic of hydrocephalus. This is also important in pediatrics because pediatrics এর hydrocephalus আমাদের শর্ট নোট আছে, তাই না? তাহলে হচ্ছে এবার ধর এইটার উপরে এনিথিং above the এই foramen of Monro, foramen of Laska, so this will be obstructive hydrocephalus মানে ধর থার্ড ভেন্ট্রিকেলে কোনো টিউমার হয়েছে, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াসটা কোনো কনজেনিটাল স্টেনোসিস আছে, এগুলোর জন্য অবস্ট্রাকশনের জন্য সিএসএফ ফ্লো ব্লক হবে, রাইট। অ্যান্ড এনিথিং বিলো দিস লাইন লাইক এনি বেজাল সিস্টেম প্রবলেম অর সাব অ্যারাকনয়েড স্পেসে প্রবলেম, অ্যারাকনয়েড ভিলাইতে প্রবলেম, দিস উইল কজ নন অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। তাহলে আমরা কি পড়লাম? হাইড্রোকেফালাস ক্যান বি অবস্ট্রাকটিভ, ক্যান বি নন অবস্ট্রাকটিভ। তাহলে নন অবস্ট্রাকটিভের কজগুলো কী হতে পারে দেখ, একদম কনসেপ্ট। বেজাল সিস্টার্নের প্রবলেম, বেজাল সিস্টার্নে যদি কোনো কারণে এক্সুডেট জমে, রাইট, কোথায় হয়? টিউবারকুলার মেনিনজাইটিস, ভেরি 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 ইম্পর্টেন্ট, একদম ক্লিয়ার কাট কনসেপ্ট। বেজাল সিস্টার্নে এক্সুডেট জমছে, সিএসএফ অ্যাবজর্পশন হ্যাম্পার হবে। সাব অ্যারাকনয়েড হেমারেজ হচ্ছে, সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে যদি হেমারেজ হয়, দেন অ্যাগেন ইট উইল লিড টু হাইড্রোকেফালাস। তাহলে হাইড্রোকেফালাসের কজ বললে আমি অবস্ট্রাকটিভ নন অবস্ট্রাকটিভ ইজিলি মনে করে ভাগ করে বলতে পারবো। আইদার ইট ইজ কনজেনিটাল অ্যাকুইডাক্টাল স্টেনোসিস, এনি থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল টিউমার or anything like that will lead to obstructive hydrocephalus. If non obstructive হয়, then you think of tubercular meningitis, subarachnoid hemorrhage, all these are very very important, right? Intraventricular hemorrhage. So these are the medical cause which are important in medicine. So tubercular meningitis, subarachnoid hemorrhage, intraventricular hemorrhage, this will cause non obstructive hydrocephalus. তাহলে একদম ক্লিয়ার কাট কনসেপ্ট হাইড্রোকেফালাসের, ঠিক আছে? এটা হয়ে গেল। তাহলে এগুলো হয়ে গেছে, এবার কানেক্টিং এগুলো হ্যাঁ বলে দিয়েছি, সিএসএফ প্রোডাকশন অবজারভেশন বলে দিয়েছি। মেনশন টু কজেস অফ দিস কন্ডিশন, কজ তো আমি এতগুলো কজ বলে দিলাম, কিচ্ছু মনে রাখার দরকার নেই, জাস্ট ছবিটা মনে রাখবি, ছবিটা মনে রেখে সব কজ এমনি মনে থাকবে, ঠিক আছে? ইউ মেক ইউর কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে? এটা হল। এবার হচ্ছে লাস্ট, এটা কী আছে? appearance is important. This is CSF report, so appearance is important. cloudy থেকে কি হতে পারে? cloudy is in favor of bacterial, right? clear কোথায় হবে? clear হবে হচ্ছে ভাইরালে clear হবে, হ্যাঁ। আর হচ্ছে টিউবারকুলোসিসে কোয়াগুলামগুলো জানি, এগুলো আমরা জানি, ঠিক আছে? নো কোয়াগুলাম বলে দিয়েছে, তাহলে এই অ্যাপিয়ারেন্স থেকে মনে হচ্ছে ব্যাকটেরিয়াল। প্রোটিন বেড়ে আছে, সুগার কমেছে, সুগার অনেকটা কমে গেছে। সো ইফ সুগার ইজ ডিক্রিজিং মাচ লেস, ইউ অলওয়েজ থিঙ্ক অফ ব্যাকটেরিয়াল, অলওয়েজ থিঙ্ক অফ টিউবারকুলোসিসও সুগার কমবে, কিন্তু সবচেয়ে বেশি সুগার কমবে হচ্ছে ব্যাকটেরিয়ালে। এই কথা কটা ডিকটাম মনে রাখতে হবে। তাহলে সবচেয়ে বেশি সুগার কমবে হচ্ছে ব্যাকটেরিয়ালে। Usually they are telling if CSF by serum glucose less than 0.4, that is highly suggestive of bacterial meningitis. written in Harrison, এটা হ্যারিসন লেখা আছে। তাহলে CSF by serum glucose না জানলেও কিছু না, যাই হোক। এটা হচ্ছে হ্যাঁ টোটাল সেল, মোটামুটি টোটাল সেল 95, অ্যান্ড ইউ সি পলিমরফোনিউক্লিয়ার ইজ 90%. ইফ ইট হ্যাড বিন mononuclear, then you think of either it is bacterial, or it is viral, or it is tubercular, right? Mononuclear predominance হলে either it is viral or it is tubercular. যদি পলিমরফোনিউক্লিয়ার হয় মানে নিউট্রোফিলিক প্রিডমিনেন্স, তাহলে ইউ থিঙ্ক ব্যাকটেরিয়াল। তাহলে all গ্রাম পজিটিভ কক্ষায় এই যে পেয়ার্স আমরা পড়েছি মাইক্রোবায়োলজি, এরমভাবে থাকে না, ভুলেও গেছি, এরমভাবে কিছুটা থাকে ক্যাপসুলেটেড। সো দিস ইজ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, so pneumococcus. So this is a case of bacterial meningitis. Right? So most common bacterial meningitis তাহলে itself as a topic, তাহলে bacterial meningitis ডিসকাস করে নিই। তো bacterial meningitis what is the most common community acquired cause?
কমিউনিটি অ্যাকোয়ার্ড যখনই হবে নিউমোনিয়া আর ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস একই কজ, দ্যাট ইজ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিক, রাইট। তাহলে এক্সট্রিমস অফ এজ গ্রুপ মানে হচ্ছে আইদার ইট ইজ চাইল্ড অর ইট ইজ মোর দ্যান 60 ইয়ার্স অ্যাডাল্ট, দেন ইউ থিঙ্ক অফ লিস্টেরিয়া অ্যান্ড রেকারেন্ট এপিডেমিক যেখানেই হবে সেখানে হচ্ছে মেনিঙ্গোকক্কাস। তাহলে মনে থাকবে, খুব একটা ডিফিকাল্ট কিছু না। তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, লিস্টেরিয়া ইন হচ্ছে এক্সট্রিম পপুলেশন, অ্যান্ড অলসো যদি রেকারেন্ট এপিডেমিক হয় দেন মেনিনজাইটিস, ঠিক আছে। তাহলে এগুলো আমরা জানি। আদার ইনফেকশনস লাইক হিস্টোপ্লাজমা এগুলো তো আছে, ওগুলো ছেড়ে দিই। তাহলে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের সিএসএফ ফিচারগুলো আমরা বলে দিতে পারবো। তাহলে ধর প্রথমে তুই ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের শর্ট নোট লিখছিস, ইউ গিভ ইন্ট্রোডাকশন। আমি ইন্ট্রোডাকশনে প্রথমে বলেছি দ্যাট ইজ দ্য নলেজ অফ লিটারেচার। তাহলে ওখানে তুই নিজেটা কিছুটা গাজাকুড়ি দিয়ে দিবি। দেন তারপর হচ্ছে এপিডেমিওলজি, জানতে হবে না। তারপর হচ্ছে ইটিওলজিতে ইটিওলজিক্যাল এজেন্টগুলো আমি যেটা বললাম লিখে দিবি। দেন ইউজ মেনশন দ্য ক্লিনিক্যাল ফিচারও কিছু মুখস্থ করার নেই, আমরা জানি অলরেডি। দ্য সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন মানে ওগুলো লিখে দিবি যে নেক রিজিডিটি, কার্নিক সাইন, ব্রুজিনস্কি সাইন এগুলো পাওয়া যাবে, অল্টার সেন্সোরিয়াম, সিজার হতে পারে, সব লিখে দিবি এগুলো। বানিয়ে এগুলো মানে বানানো মানে জানিস তোরা, এগুলো কিছু কমন সেন্স। তাহলে এগুলো দিয়ে এতটা বড় হয়ে গেল। এবার ধর তারপরে কী লিখবি, তারপরে হচ্ছে ডায়াগনোসিস কী করে করবো, কি সিএসএফ স্টাডি করতে হবে এখানে, ফ্লুইড সিএসএফ স্টাডি। তাহলে একটা কালচার সেন্সিটিভিটি করবো, আর সিএসএফ সেল টাইপ, সেল কাউন্ট দেখবো, আর হচ্ছে সিএসএফের এডিএ পাঠিয়ে টিউবারকুলোসিসটা এক্সক্লুড করে নেবো, বিকজ টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াল কজ অফ মেনিনজাইটিস হতে পারে। তাহলে এডিএ পাঠিয়ে আর জিন এক্সপার্ট পাঠিয়ে তাহলে আমি টিউবারকুলোসিসটা এক্সক্লুড করে নেবো। তাহলে ডায়াগনোসিসও হয়ে গেল। আর অলসো ইউ হ্যাভ টু সি দ্য প্যাপিলিডিমা কেন দেখে নিতে হবে, কোনো রেইজড আইসিটি হয়ে আছে কিনা। দেন ইউ গিভ ব্রড ট্রিটমেন্টে কী দেবো, ইউ গিভ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেটা কী দেবো, ইউজুয়ালি সেফট্রাক্সোন দেওয়া হয়, তার সাথে হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন দেওয়া হয়, সেফট্রাক্সোন প্লাস ভ্যাঙ্কোমাইসিন। Otherwise, and if extreme of age group and you are suspecting listeria, you add ampicillin. তাহলে একদম ইজি। এরপরে ওয়ার্ডে যখন তোরা কাজ করবি তখন এটাই দেওয়া হয়, দেখবি এম্পেরিক্যালি সেফট্রাক্সোন, ভ্যাঙ্কোমাইসিন, রাইট। আর তার সাথে যদি এক্সট্রিম অফ এজ গ্রুপ হয় তাহলে অ্যাম্পিসিলিন অ্যাড করে দেওয়া হয়। তাহলে একদম ইজি, এতে কোনো ঝামেলা নেই। তাহলে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। এবার হচ্ছে কমপ্লিকেশন কী হতে পারে, একটা হচ্ছে বললাম সিজার হতে পারে, হাইড্রোকেফালাস হতে পারে, রাইট। আর হচ্ছে এনকেফালাইটিস হতে পারে, এরকম কিছু বানিয়ে লিখে দিবি। মানে ব্রেনের ইনফেকশন হলো, একটা হাইড্রোকেফালাস হলো, একটা সিজার হলো, যা হয় এটা লিখে দিবি, ঠিক আছে। তাহলে এগুলোই কমপ্লিকেশন হতে পারে। তাহলে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস শর্ট নোট হয়ে গেল। তাহলে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস যখন বলেই দিলাম, তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে আরেকটা যেটাই ভেরি ইম্পর্টেন্ট, যেটা টিউবারকুলার মেনিনজাইটিস শর্ট নোট লিখতে বলেছে, ইউজ মেনশন একটা ট্রায়াড। তুই এই ট্রায়াডটা যদি খাতায় দেখে এক্সামিনার বলবি রিয়েলি ইমপ্রেসড, মানে সেটা হচ্ছে বেজাল এক্সুডেট ফর্মেশন, যেটা বললাম বেজাল এক্সুডেট ফর্মেশন, অ্যান্ড দেয়ার উইল বি হাইড্রোকেফালাসটা কীরকম হাইড্রোকেফালাস হবে বললাম, নন অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। তাহলে বেজাল এক্সুডেট ফর্মেশন, হাইড্রোকেফালাস, অ্যান্ড দেয়ার উইল বি vasculitis, right? So immune mediated reaction জন্য vasculitis হয়। So this is the classical triad of tubercular meningitis, right? তাহলে tubercular meningitis এর ট্রিটমেন্টটা অ্যাডিশনালি বলে নিই, ট্রিটমেন্ট এটিটি দিতে হবে ফর মোটামুটি 12 to 18 month, sorry, ADT is to be given for 9 to 12 month, and additionally you have to give steroid for 6 to 8 weeks, মানে মোটামুটি 2 মাস স্টেরয়েড দেবো, আর তার সাথে মানে ওভারল্যাপ করে, আর তার সাথে এটিটি চালু করবো। একদম ইজি, এতে ঝামেলা কিছু নেই। তাহলে টিউবারকুলার মেনিনজাইটিসে ব্যাকটেরিয়াল মতনই লিখে দিবি সব ক্লিনিক্যাল ফিচারগুলো, আর তার সাথে হচ্ছে ক্লাসিক্যালি এই তিনটে অবশ্যই লিখতে হবে, বেজাল এক্সুডেট, হাইড্রোকেফালাস অ্যান্ড ভাস্কুলাইটিস। তাহলে এই টপিকটা আমাদের পড়া হয়ে গেল, ব্যাস আর কিছু নেই।